গুড মর্নিং, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। সকাল 11টার খবর, দিনভরের সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর, আজই বাংলায় ভোটের দিন ঘোষণা। বাংলা সহ 5 রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা। গতকালই ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত বৈঠক করে ফুল বেঞ্চ। বিকেলে আজ সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, এখনো পর্যন্ত কদফায় ভোট, কবে তার কাউন্টিং, কি জানা যাচ্ছে, সম্ভাবনা কি? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে 2 থেকে 3 দফায় ভোট হতে পারে। 2 থেকে 3 দফায় ভোট হতে পারে। 15ই এপ্রিলের পর থেকে, অর্থাৎ 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যেই ভোট হবে। সম্ভাব্য দিন হিসেবে উঠে আসছে 18ই এপ্রিল, 22শে এপ্রিল এবং 27শে এপ্রিল সম্ভাব্য দিন হিসেবে উঠে আসছে। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, গণনা হবে মে মাসের 1-2 তারিখ নাগাদই। তুমি জানো, এ রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7ই মে। তার মধ্যেই নির্বাচন কমিশনকে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, 1 থেকে 2 মের মধ্যেই গণনার কাজ শেষ করবে নির্বাচন কমিশন। গতকালই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে বৈঠকে বসেছিল এবং সেই বৈঠকে বসেই তারা সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছে যে এই রাজ্যে কদফায় বিধানসভা ভোট হবে। তবে 2 থেকে 3 দফার মধ্যেই এই রাজ্যে বিধানসভার ভোট হচ্ছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এক্ষেত্রে একাধিক রাজনৈতিক দল যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যে এসেছিল, তখন বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বলা হয়েছিল যাতে এবারের বিধানসভা ভোট 1 দফায় বা 2 দফায় করা হয়। সেক্ষেত্রে কমিশন মনে করছে যে 1 দফায় ভোট করানো কোনোভাবেই সম্ভব নয় এ রাজ্যে। সেক্ষেত্রে 2 দফা বা 3 দফা, এই 2 দফা বা 3 দফাতেই ভোট করতে পারে নির্বাচন কমিশন, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বিকেল 4টের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, 2024-এর লোকসভা নির্বাচনের থেকেও এবারে কেন্দ্রীয় বাহিনী আরো বেশি পরিমাণে মোতায়েন করা হচ্ছে রাজ্যে। তুমি জানো, ইতিমধ্যেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে, যার মধ্যে বেশিরভাগ বাহিনী ইতিমধ্যেই চলে এসেছে। এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে, যেহেতু দফার পরিমাণ কমছে, অর্থাৎ 2 দফায় বা 3 দফায় যেহেতু ভোট হবে, সেই কারণে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী লাগবে এবং সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ এবার আরো বাড়ছে 2024-এর লোকসভার তুলনায়। এই রাজ্যে 2024-এর লোকসভার ভোটেই সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছিল, তার থেকে বেশি বাহিনী এবারের বিধানসভা ভোটে মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে বিধানসভা ভোটের। এবারেই প্রথম বুথের ভেতরে সঙ্গে বুথের বাইরেও ওয়েবকাস্টিং করবে নির্বাচন কমিশন, যেটা কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে এবারে বিধানসভা ভোটকে মাথায় রেখে। প্রত্যেকটি বুথে 2টি করে ওয়েবকাস্টিং এর জন্য ক্যামেরা থাকবে। একটি ক্যামেরা বুথের ভেতরে থাকবে, একটি ক্যামেরা বুথের বাইরে থাকবে। আর স্পর্শকাতর বুথগুলির জন্য 3টি ক্যামেরা থাকবে, তার মধ্যে 2টি ক্যামেরা বুথের ভেতরে থাকবে, একটি ক্যামেরা বুথের বাইরে থাকবে। অর্থাৎ বুথের বাইরেও কি হচ্ছে, কি গতিবিধি চলছে, সেটিও প্রতিনিয়ত নির্বাচন কমিশন নজরদারি চালাবে এই ওয়েবকাস্টিং এর মাধ্যমে। ফলত ইতিমধ্যেই বিধানসভা ভোটের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। 2 থেকে 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনা এ রাজ্যে। গতকালই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে বৈঠকে বসেছিল এবং সেই বৈঠকে বসার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন নিয়ে নিয়েছে। আজ বিকেল 4টের সময় আনুষ্ঠানিক ঘোষণা করবে কমিশন। 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যেই ভোট হবে। 1 বা 2 মেই গণনা হবে নির্বাচন কমিশনের তরফে। বেশ, সোমরাজ ধন্যবাদ। যে ওয়েবকাস্টিং এর কথা সোমরাজ বলছিল, প্রতি বুথে 2টি করে ক্যামেরা ওয়েবকাস্টিং, বুথের ভেতর বাইরে 1টি করে ক্যামেরা, স্পর্শকাতর বুথগুলিতে 3টি ক্যামেরায় ওয়েবকাস্টিং, বুথের ভেতর 2টি ক্যামেরা, বাইরে 1টি ক্যামেরা। এবার 100% বুথেই হবে এই ওয়েবকাস্টিং। ভোটবঙ্গে মোদির সভা ব্রিগেডে, তার আগে শনিবার তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক। মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয় বিজেপির পতাকা লাগানো বাসেও। আহত দুপক্ষের বেশ কয়েকজন, আহত হয় পুলিশও। শনিবার দুপুর গিরিশ পার্কে ধুন্ধুমার।
বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। বয়কট বিজেপি ফ্লেক্স দেখে এই যে র্যালির জন্য যে যাচ্ছে ব্রিগেডে, বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ল, চলে গেল, কিছু বললাম না। ফ্লেক্সটা আবার নতুন করে যখন আমাদের ছেলেরা লাগাচ্ছে, তখন তারা ফ্লেক্স পরের বাসগুলো এসে নামলো, চিনি না ওদেরকে, নামলো, ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের এই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারলো। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, নানা জায়গা থেকে বিজেপির মিছিল ব্রিগেডমুখী। তেমনি শ্যামবাজারের দিক থেকে বিজেপি সমর্থকদের নিয়ে যাচ্ছিল বাস। গিরিশ পার্কে পৌঁছতেই হাওয়া গরম। তৃণমূলের অভিযোগ, বাস থেকে নেমে ফ্লেক্স ছিঁড়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত, শুরু হয় তুমুল ইট বৃষ্টি। গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়ি, তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মন্ত্রীর বাড়ির দরজায় লাঠি। বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। ভেঙে দেওয়া হয় জানলার কাঁচ। দেখতে পাচ্ছ যে বাড়িতে ইট ছোড়া হয়েছে বলে বাড়ির যে বাইরের সামনে যে কাঁচ জানলা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। দেখতে পাচ্ছ যে বড় বড় যে পাথরের যে টুকরো, ইটের যে টুকরো, তা এখনো পর্যন্ত ঘরের মধ্যে বিভিন্ন জায়গাতে তা এখনো পর্যন্ত পড়ে রয়েছে বলে তারা অভিযোগ করছেন। বিজেপি সমর্থকদের বাসে ভাঙচুর চালানো হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তৃণমূলের লোকরা মারছিল, ইট রানিং অবস্থায় গাড়ি যাচ্ছিল আমাদের। এই দেখুন বাসে আমরা শুয়ে পড়তে বাধ্য হয়েছি লাস্টে। সংঘর্ষের মাঝে পড়ে আহত হন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে। মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের ছোড়া ইটে তিনি আহত। ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের এই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারলো। আমরা তখন প্রতিবাদ করলাম, তারা মারলো, সাংঘাতিকভাবে মারলো। তাদেরকে আমি নার্সিংহোমে পাঠিয়েছি। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলাম এবং তারপরে ঘাত প্রতিঘাত। ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা কি নেই, এরা গুন্ডা। যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে। পুলিশ কেউ অ্যাটাক, একটা নয় দুটো নয়, মোহর বাস থেকে गुंडारा नेमे अटैक करेছে, আমাকে ইনজয় করেছে উইথ এটা ইট সে। আরে ये गुंडा नहीं, ये खूनी है। এরপর ফোন আসতে শুরু করলো যে গিরিশ পার্কে আমাদের সব বাস আটকে দেওয়া হচ্ছে, ওখানে ইট বৃষ্টি চলছে, ঘিরে ধরে হামলা চলছে। ঘটনাস্থলে যেতে আমি গাড়ি থেকে নামতেই আমাদের দিকে একদম ঘিরে ইট বৃষ্টি এবং বোতল বৃষ্টি শুরু হলো। পুলিশ পালিয়ে গেল। এই পুলিশ বিজেপির দেখলে অ্যারেস্ট করার জন্য পাগল হয়ে যায়। আজকে যখন তৃণমূল হামলা চালালো তারা সব পালিয়ে গেল। যারা হামলা করলো আমাদের ওপর, যারা ওখানে হামলা করলো, তারা ইট বোতল নিয়ে কি করে এলো ওখানে, যদি পূর্ব পরিকল্পিত না হয়। তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। ভেতর থেকে পাথর ছোড়া হচ্ছে, আমাদের কর্মীরা যাচ্ছে, টেনে টেনে মারা হচ্ছে। এটা কি অসভ্যতা! একজন মন্ত্রী হয়ে উনি এই করছেন, প্রশ্রয় দিচ্ছেন। আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা কোথায় গেছে? টার্গেট ছিল হচ্ছে শশী পাঁজা, তার সাথে শশী পাঁজাকে সাপোর্টিং এর জন্য আমাদের 19 নম্বরের কাউন্সিলর শিখা ম্যাডাম ছিল। হট করে দেখি এলোপাতারি পাথর ছুটতে আরম্ভ করলো থান ইটগুলোকে। ওনাকে বাঁচাতে গিয়ে ডাইরেক্ট এখানে মারলো, এখানে মারলো, এখানে মারলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন বউবাজার থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। ওখানে ছিলাম তো, ঝামেলা হচ্ছিল, তার মধ্যে ছড়াছড়ি করে। নিউজ 18 বাংলা। গিরিশ পার্কের এই ঘটনায় ক্ষুব্ধ কমিশন। পুলিশ কমিশনারের রিপোর্ট তলব কমিশনে। কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি, পুলিশ কমিশনারের কাছে জানতে চাইল কমিশন।
গতকালের ধুন্ধুমারের জের গিরিশ পার্কে আজ নাগারে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। আধা সেনা মোতায়েন নিয়ে গতকালই কমিশনের তোপ। কেন আধা সেনা মোতায়েন হয়নি প্রশ্ন তোলে কমিশন। গিরিশ পার্কের তাণ্ডব ভাঙচুরে মামলা করল পুলিশ। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে শতপ্রণোদিত মামলা রুজু। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা, ঘটনায় গ্রেপ্তার 9 জন। পুলিশ সূত্রে এখনো কি খবর, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, পুলিশের তরফে যে শতপ্রণোদিত মামলা করা হয় তাতে খুনের চেষ্টা ধারা কিন্তু দেওয়া হয়েছে। কারণ যেভাবে বউবাজার থানার ওসিকে রাস্তায় ফেলে যেভাবে মারা হয়েছে, তার কাঁধে এবং হাতে গুরুতর চোট লেগেছে। এছাড়া অন্যান্য যারা পুলিশ কর্মী ছিলেন সব মিলিয়ে 8 থেকে 10 জন পুলিশ কর্মী জখম হয়েছেন এবং সরকারি সম্পত্তি বলতে পুলিশের গাড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছে, এছাড়া রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে ভাঙচুর চালানো এবং যেভাবে তাণ্ডব চলেছে গতকাল গিরিশ পার্ক মোড়ে, সেই ঘটনায় কিন্তু শতপ্রণোদিত মামলা রুজু করার পাশাপাশি কালকে রাতভর বা ঘটনার পর থেকে বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে প্রথমে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে রাতে আরো বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে আরো 5 জন, 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। এবং অন্যদিকে পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে দুই রাজনৈতিক দলের তরফেও গতকালের ঘটনার প্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই লিখিত অভিযোগ তারা জমা দিয়েছে গিরিশ পার্ক থানাতে। এবং সব মিলিয়ে যেটা জানা পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এখন পর্যন্ত পুলিশ যেমন শতপ্রণোদিত মামলা করেছে, অন্যদিকে পলিটিক্যাল বা রাজনৈতিক দলগুলির কাছে যে অভিযোগ জানানো হয়েছে তারও কিন্তু মামলা রুজু করা হবে। সব মিলিয়ে 3টি মামলা অবগত হতে, একটি মামলা ইতিমধ্যে হয়ে গেছে, আর 2টি মামলা হতে চলেছে এবং 9 জনকে আজকে ব্যাংশাল কোর্টেও পেশ করা হবে। ওকে। গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলা ভাঙচুর, খণ্ডযুদ্ধের পর মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বৃদ্ধি। আজ সকালে ছবিটা আপনাদেরকে দেখাবো। আজ সকালে মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হলো। গিরিশ পার্কে গতকাল মন্ত্রীর বাড়িতে হামলা, খণ্ডযুদ্ধের পর আজ সকালে নিরাপত্তা বৃদ্ধি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, কোপ পড়ছে বাণিজ্যিক গ্যাসে। চিন্তায় বউবাজারে সোনার কারিগররা, কারণ সোনার গয়না তৈরিতে বড় ভরসা আগুন। সিলিন্ডার সংকটে তাই ব্যবসায় ধাক্কা খাওয়ার আশঙ্কা। বউবাজার, এখানে একের পর এক গয়না তৈরির কারখানা। বাণিজ্যিক গ্যাসের আকালে এখানকার কারিগররা এখন চিন্তায়, কারণ সিলিন্ডার না পেলে আগুন জ্বলবে না, আগুন না জ্বললে গয়না তৈরি হবে না। আর দেখুন, এই ছোট ছোট ট্যাঙ্কিগুলো দিয়ে আজকে আমরা কাজ করে থাকি এবং এই ধরনের ট্যাঙ্কিগুলো আমরা নিচ্ছিলাম 45 টাকা, 50 টাকা। সেই ট্যাঙ্কিগুলো এখন আমাদের 80 টাকা, 100 টাকা পর্যন্ত আমাদেরকে ডিমান্ড করছে। এই অবস্থা যদি হয় আগামী দিনে আরো কি হবে জানি না। তাই আমাদের কাছে এটাই আতঙ্ক মনে হচ্ছে যে এই গ্যাসটা যদি আমরা কালকে না পাই, কালকে আমাদের এই কাজটা আমাদের বন্ধ হয়ে যাবে। সোনা গলানোর কাজ হোক বা গয়নার নানা ডিজাইন, এই সব কাজের জন্য দরকার আগুন। একটা সময় কাঠকয়লা, মোমের আগুনে গয়না তৈরি করতেন কারিগররা। সময় বদলেছে, এখন ভরসা গ্যাস। জ্বালানির জ্বালায় কোপ পড়েছে বাণিজ্যিক সিলিন্ডারে, এতেই বিপত্তি। কারিগরদের আশঙ্কা, এভাবে চললে ব্যবসায় ছাপ পড়বে না তো? পুরো গ্যাসের উপর সব নির্ভরশীল, আমাদের কয়লাতে কাজ চলবে না। এখনকার যারা নতুন জেনারেশন কারিগররা আসে তারা সেই আর অভ্যেসে নেই। বোম বন্ধ হয়ে গেছে বলে মোমের কাজটা আর অ্যাভেলেবেল নেই। মানে যেই কাজটা আমাদের 1 ঘন্টায় হতো সেই কাজটা এখন 8 ঘন্টায় লাগবে, ঝাঁপ প্রায় বন্ধ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সরাসরি এসে পড়ছে এই সোনার দোকানের কারিগরদের উপর, আর তাই বিপাকে স্বর্ণশিল্পীরা। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে বাণিজ্যিক গ্যাসের আকাল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেস্তোরাঁ। আলিপুরদুয়ারে বন্ধ 2টি রেস্তোরাঁ, বাণিজ্যিক গ্যাসের যোগানে টান, দুশ্চিন্তায় রেস্তোরাঁর মালিকরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেস্তোরাঁ, আলিপুরদুয়ারে বাণিজ্যিক গ্যাসের আকাল। আলিপুরদুয়ারে বন্ধ 2টি রেস্তোরাঁ, বাণিজ্যিক গ্যাসের যোগানে টান, দুশ্চিন্তায় রেস্তোরাঁর মালিকরা। কথা বলবো রাজকুমার, প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। তার আগে জানিয়ে রাখি, আলিপুরদুয়ারে বাণিজ্যিক গ্যাসের আকাল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেস্তোরাঁ। আলিপুরদুয়ারে বন্ধ 2টি রেস্তোরাঁ, বাণিজ্যিক গ্যাসের যোগানের টান, দুশ্চিন্তায় রেস্তোরাঁর মালিকরা। আর এই যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেস্তোরাঁ, কি বলছেন
মালিকরা। শুনবো। কমার্শিয়াল গ্যাস আমরা ব্যবহার করি, আমাদের ডোমেস্টিক ব্যবহার করতে দেবে না। এবার আজকে যদি ডোমেস্টিক ব্যবহার করতে যাই, যেহেতু কমার্শিয়াল নেই, তাহলে পুলিশ এসে হানা দিবে, আমাদের দোকানটা সিজ করবে। যার জন্য যথারীতি এখন গ্যাসের জন্য হোটেল বন্ধ করতে। ডোমেস্টিক কমার্শিয়াল তো কিছুই পাচ্ছি না, কমার্শিয়াল তো নাই মার্কেটে। এখন বাথরুমে হয়ে দোকান বন্ধ করতে হলো আজকে। ডোমেস্টিক গ্যাস আমরা ইউজ করতে পারবো না, যেহেতু প্রশাসনিক ব্যাপার আছে এখানে, তার জন্য বাথরুমে দোকান বন্ধ করলাম। আমাদের এটা কোর্টের সামনে দোকান, এখানে তো মানে নিত্য নতুন লোকেরা সব কোর্টে আসে, বিভিন্ন কাজে আসে, রেজিস্ট্রিতে আসে, এরা কেউই এখন আর খাওয়া পাবে না আশা করছি। পটাশপুরে পুটিমারিতে দূষণের জের, রাইস মিলের বর্জ্য খালের জলে মিশে সেই জল ব্যবহারের অযোগ্য। দূষণ রুখতে আন্দোলন গ্রামবাসীদের। ওই জলের সমস্যা, জলে এমন হয়েছে মানুষজন থাকতে পারছে না, এত দুর্গন্ধ। এই মিলের জল আসার জন্য খালের জল দুর্গন্ধ হয়ে গেছে। কাকে জানবে কত লোক এলো আর কত লোক গেল, কিছুই তত্ত্বাবধান নেয়নি। মাছ মরে যাচ্ছে আর মানুষও থাকতে পারছে না।